গল্প হলেও গল্প নয়। আজ গল্পভেলায় যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি তার নাম মহিষ বনাম মানুষ। না না, পুরাণে বর্ণিত মহিষাসুরের কাহিনী আজ লিখতে বসিনি। আমি যে জীবটির কথা বলছি সে হচ্ছে আফ্রিকা বনরাজ্যের জীবন্ত বিভীষিকা। নাম তার কেপ বাফেলো, আফ্রিকার মহিষাসুর। বন্য মহিষ মাত্রই হিংস্র ও উগ্র। এমনকি গৃহপালিত মহিষকেও নিতান্ত শান্তশিষ্ট জানোয়ার বলা চলে না। কিন্তু আফ্রিকার কেপ বাফেলোর মতো এমন ভয়ানক জানোয়ার পৃথিবীর অন্য কোনো অঞ্চলে মহিষ গোষ্ঠীর মধ্যে দেখা যায় না। মহিষ পরিবারের অন্তর্গত সব জন্তুর প্রধান অস্ত্র শিং এবং খুর। কেপ বাফেলো ওই দুই মহাস্ত্রে বঞ্চিত নয়। উপরন্তু শিরস্ত্রাণধারী যোদ্ধার মতো তার মাথার উপর থাকে কঠিন হাড়ের স্থূল আবরণ, ইংরেজিতে যাকে বলে বস অব দ্য হর্নস। অস্থিময় এই কঠিন আবরণ ভেদ করে সাপদের নখদন্ত বা রাইফেলের গুপ্ত বুলেট মহিষাসুরের মস্তকে ক্ষতচিহ্ন সৃষ্টি করতে পারে না। নিগ্রো শিকারীরা অনেক সময় বর্ষা হাতে মহিষকে আক্রমণ করে। অনেকগুলি বর্ষার আঘাতে জর্জরিত হয়ে প্রাণত্যাগ করার আগে মহিষ তার শিং ও খুরের সদ্ব্যবহার করতে থাকে বিদ্যুৎ বেগে। অবশেষে এই ধরনের বন্য নাটকের উপসংহারে দেখা যায় নিহত মহিষের আশেপাশে লম্বমান হয়ে পড়ে আছে কয়েকটি হত ও আহত নিগ্রো শিকারীর রক্তাক্ত দেহ। এই ভয়ানক জন্তুকে হত্যা করার একমাত্র উপযুক্ত অস্ত্র হচ্ছে শক্তিশালী রাইফেল। তবে রাইফেলের অগ্নিবৃষ্টিও সবসময় কেপ বাফেলোকে জব্দ করতে পারে না। আফ্রিকার অরণ্যে মহিষের আক্রমণে প্রাণ হারিয়েছে বহু শ্বেতাঙ্গ শিকারী। এমন দুর্দান্ত জানোয়ারকে টনিও নামক নিগ্রো যুবকটি জব্দ করেছিল একখানা বর্ষার সাহায্যে। হ্যাঁ, বন্দুক নয়, রাইফেল নয়, এমনকি মহিষ বা হাতি শিকারের উপযুক্ত দীর্ঘ ফলক বিশিষ্ট বল্লমও তার হাতে ছিল না। শুধুমাত্র একটি মাছ মারা বর্ষার সাহায্যে ক্ষিপ্ত মহিষের আক্রমণ রোধ করেছিল টনিও নামধারী নিগ্রো যুবক। কথাটা নিতান্ত অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই নয় কি? নিম্নলিখিত কাহিনীটি পড়লেই বোঝা যাবে সত্য ঘটনার চেহারা অনেক সময় গল্পের চেয়ে আশ্চর্য, গল্পের চেয়ে ভয়ঙ্কর। সুদান অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত পার্বত্য অঞ্চলে হানা দিয়েছিলেন একজন শ্বেতাঙ্গ শিকারী। নাম তার রে ক্যাথারলি। শিকারীর ভাগ্য খারাপ। তার নিগ্রো পথপ্রদর্শক হঠাৎ সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা পড়ল। জিনিসপত্র বহন করার জন্য যে লোকগুলিকে ক্যাথারলি নিযুক্ত করেছিলেন তারা ছোঁয়াচে অসুখের ভয়ে তল্পিতল্পা ফেলে পালিয়ে গেল। ক্যাথারলি বিপদে পড়লেন। শিকারের সরঞ্জামগুলি বহন করার জন্য লোকজন দরকার, কিন্তু এই গভীর অরণ্যে তেমন লোক কোথায়? নিরুপায় ক্যাথারলি শেষ পর্যন্ত মডি জাতীয় নিগ্রোদের সাহায্য নিতে বাধ্য হলেন। মডিরা মৎস্যজীবী, অর্থাৎ জেলে। মাছ ধরা তাদের পেশা। শিকার টিকার তারা বোঝে না, কিন্তু টাকার মূল্য খুব ভালোভাবেই বুঝতে শিখেছে। টাকার লোভে কয়েকজন মডি জাতীয় ধীবর ক্যাথারলির মোট বহন করতে রাজি হলো। মডিদের দলের মধ্যে একটি যুবকের দিকে নজর পড়তেই চমকে উঠলেন ক্যাথারলি। 6 ফুটের উপর লম্বা ওই দীর্ঘকায় মানুষটির প্রশস্ত স্কন্ধ ও পেশিবহুল দেহ যেন অফুরন্ত শক্তির আধার। শিকারীর মনে হলো মানবের ছদ্মবেশে তার সম্মুখে আবির্ভূত হয়েছে এক কৃষ্ণকায় দানব। দানব বুঝল ক্যাথারলি তার প্রতি আকৃষ্ট হয়েছেন। দন্ত বিকাশ করে সে ইংরেজিতে জানিয়ে দিলে তার নাম টনিও। ক্যাথারলি খুশি হলেন। টনিও কেবল অসাধারণ দেহের অধিকারী নয়, তার মস্তিষ্কও যথেষ্ট উন্নত।
মোটবাহকদের দলের মধ্যে টনিও হচ্ছে একমাত্র লোক যে ইংরেজি ভাষা বুঝতে পারে এবং বলতে পারে। কিন্তু সবচেয়ে যে বস্তুটি ক্যাথারলির বিস্মিত দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হচ্ছে টনিওর হাতের বর্শা। সাধারণ বর্শার মতো কাষ্ঠদণ্ডের সঙ্গে ধারালো লোহার ফলা আটকে ওই অস্ত্রটি তৈরি করা হয়নি। একটি সরল লৌহদণ্ডকে বর্শার মতো ব্যবহার করছিল টনিও। ওই লোহার ডান্ডার মুখটা ছিল সরু আর ধারালো। গুরুভার অস্ত্রটিকে অতি সহজেই বহু দূরে নিক্ষেপ করতে পারত টনিও, এবং তার নিশানাও ছিল পাকা। সহজে সে লক্ষ্যভ্রষ্ট হয় না। এমন একটি মনুষ্যরত্ন পেয়ে উল্লসিত হয়ে উঠলেন ক্যাথারলি। তার প্রধান পথপ্রদর্শকের পদে বহাল হলো টনিও। কয়েকদিন পরেই ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। টনিওকে সঙ্গে নিয়ে ক্যাথারলি গিয়েছিলেন পাহাড়ের দিকে শিকারের সন্ধানে। তাঁবুতে যে কয়েকজন মোটবাহক ছিল তারা মাছ ধরবার জন্য যাত্রা করেছিল নদীর দিকে। সন্ধ্যার সময়ে ক্যাথারলি টনিওকে নিয়ে তাঁবুতে ফিরে দেখলেন তাঁবু শূন্য। জনপ্রাণীও সেখানে উপস্থিত নেই। শিকারী প্রথমে বিশেষ চিন্তিত হননি, কিন্তু ঘড়িতে যখন 9টা বাজল তখন তিনি বিচলিত হয়ে উঠলেন। আফ্রিকার জঙ্গলে রাত্রি 9টা পর্যন্ত কেউ তাঁবুর বাইরে থাকে না। অন্ধকারের অন্তরালে শাপথ সংকুল অরণ্য তখন মৃত্যুর বিচরণ ভূমি। অবশেষে তাঁবুর কাছে যে অগ্নিকুণ্ড জ্বলছিল তারই আলোতে দেখা গেল লোকগুলি ফিরে আসছে বটে, তবে স্বাভাবিকভাবে নয়। মাটির উপর দিয়ে হেঁটে আসছে 3টি লোক। চতুর্থ ব্যক্তিকে গাছের ডাল দিয়ে তৈরি একটা বিছানার উপর শুইয়ে তার 3 সঙ্গী ওই শয্যাটিকে বহন করছে। কাষ্ঠ নির্মিত ওই বিছানা তারা নামিয়ে রাখলো ক্যাথারলির সম্মুখে। শয্যার দিকে দৃষ্টিপাত করে চমকে উঠলেন ক্যাথারলি। হাড়গোড় ভাঙা অবস্থায় যে রক্তাক্ত মাংসপিণ্ডটা কাঠের বিছানার ভিতর পড়ে আছে তার সঙ্গে মনুষ্যদেহের কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া মুশকিল। ক্যাথারলির মনে হলো একটা গুরুভার বস্তুর নিচে মানুষটাকে পিষে ফেলা হয়েছে। মডিদের ভাষা জানতেন না ক্যাথারলি। টনিও সঙ্গীদের কাছে সমস্ত ঘটনা শুনল। তারপর কম্পিত কণ্ঠে ইংরেজি ভাষায় যে কাহিনীটি সে পরিবেশন করল তা হচ্ছে এই। নদী থেকে মাছ ধরে মোটবাহকেরা ফিরে আসছিল। হঠাৎ একটা কেপ বাফেলোর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। মহিষটা খুব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। ওই সময়ে যদি তারা চুপচাপ সরে পড়ত তাহলে বোধহয় কোনো দুর্ঘটনা ঘটত না। মহিষ কাছে এসে লোকগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিল। খুব সম্ভব কাছাকাছি এসে কৌতূহল নিবৃত্ত করে সে আবার প্রস্থান করত। বিনা কারণে সাধারণত কেপ বাফেলো মানুষকে আক্রমণ করে না। দুর্ভাগ্যবশত মডিদের মধ্যে একজন মহিষটাকে লক্ষ্য করে বর্শা ছুড়ল। লোকটির নিক্ষিপ্ত অস্ত্র লক্ষ্যভেদ করল বটে, কিন্তু মহিষ একটুও কাবু হলো না। মডিদের মাছ ধরা বর্শার খোঁজায় ওই দুর্দান্ত জানোয়ারের কি হবে? লাঙ্গি নামক যে যুবকটি বর্শা নিক্ষেপ করেছিল আহত মহিষ তার দিকেই তেড়ে এলো। দলের সবাই ছুটে গাছে উঠে পড়ল, কিন্তু লাঙ্গি পালাতে পারল না। ক্ষিপ্ত মহিষ শিংয়ের আঘাতে তার পেট চিড়ে ফেলল। রক্তাক্ত ও বিদীর্ণ উদর নিয়ে ধরাশায়ী হলো লাঙ্গি। মহিষের ক্রোধ তবু শান্ত হলো না। সে ঝাঁপিয়ে পড়ল শত্রুদের উপর। বিপুল বপু মহিষের পায়ের তলায় চূর্ণ হয়ে গেল হতভাগ্যের অস্থিপিঞ্জর। অনেকক্ষণ ধরে অবাগার দেহের উপর চলল মহিষাসুরের তাণ্ডব নৃত্য। অবশেষে ওই দানব অদৃশ্য হলো অরণ্যের অন্তরালে। গাছের উপর যারা ছিল তারা অনেকক্ষণ নিচে নামতে সাহস করেনি। মহিষের প্রস্থানের পর প্রায় 3 ঘন্টা পরে গাছ থেকে নেমে এলো 3টি ভয়ার্ত মানুষ এবং গাছের ডাল কেটে একটা বিছানা তৈরি করে মৃত সঙ্গীর দেহটাকে সেই কাষ্ঠ নির্মিত শয্যায় শুইয়ে দিল। তারপর
সেই অপরূপ শবাধার বহন করে তারা তাঁবুতে ফিরে আসে। পরদিন সকালে গুলি ভরা রাইফেল হাতে ক্যাথারলি ওই খুনি মহিষটার অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। নিহত যুবকের বর্ষার আঘাতে আহত হয়েছিল মহিষ। ক্ষতস্থান থেকে নিঃসৃত রক্তের চিহ্ন অনুসরণ করে এগিয়ে চললেন শ্বেতাঙ্গ শিকারী। তার সঙ্গে চলল টনিও এবং আরও দুজন মডি যুবক। রক্তের চিহ্ন অনুসরণ করতে করতে নদীর ধারে এসে সকলে দেখল একটা মস্ত বাঁশবনের শেষে ঘন পপিরাস গাছের মধ্যে অদৃশ্য হয়েছে রক্তরেখা। অর্থাৎ ওই ঘাসঝোপের ভিতর আশ্রয় গ্রহণ করেছে মহিষ। সকলেই বুঝল ওই ঘন ঘাসঝোপের ভিতর পদার্পণ করলে পৈতৃক প্রাণটিকে ওখানেই রেখে আসতে হবে। ক্যাথারলি সাহসী শিকারী, কিন্তু তিনি শিকার করতে এসেছিলেন, আত্মহত্যা করতে আসেননি। বাঁশবনের সামনে ঝোপের মুখোমুখি দাঁড়ালেন শিকারী। তার আদেশে টনিও এবং তার দুই সঙ্গী পপিরাস ঝোপে আগুন লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ঝোপটাকে ঘিরে নেচে উঠল লেলিহান অগ্নিশিখা। আচম্বিতে জ্বলন্ত ঝোপ ভেদ করে 3টি মানুষের সামনে আবির্ভূত হল ক্রুদ্ধ মহিষাসুর। মহিষ ছুটে এলো মানুষগুলির দিকে। গর্জে উঠল ক্যাথারলির রাইফেল। দুর্ভাগ্যবশত গুলি লাগলো মহিষের মাথায়। ইস্পাতের মতো কঠিন অস্থি আবরণের উপর ফেটে গেল রাইফেলের টোটা। দ্বিগুণ বেগে ধেয়ে এলো মহিষ। একজন মডি সভয়ে আর্তনাদ করে উঠল। তারপর পিছন ফিরে পা চালিয়ে দিল তীর বেগে। অভাগা জানত না যে ধাবমান শিকারের দিকেই সর্বাগ্রে আকৃষ্ট হয় হিংস্র পশু। মহিষ তৎক্ষণাৎ লোকটিকে অনুসরণ করল। আবার অগ্নুদ্গার করে গর্জে উঠল ক্যাথারলির রাইফেল, উপরি উপরি দুবার। গুলির আঘাতে মহিষ হাঁটু পেতে বসে পড়ল। যে লোকটি ছুটে পালাচ্ছিল সে ততক্ষণে প্রায় বাঁশবনের কাছে এসে পড়েছে। পিছন দিকে দৃষ্টিপাত করে সে দেখল মহিষ ভূতলশায়ী। সে থেমে গেল। সগর্জনে উঠে দাঁড়ালো মহিষ। শরীরী ঝটিকার মতো ধেয়ে এলো পলাতক শিকারের দিকে। মডি যুবক আবার ছুটতে শুরু করলো। বাঁশবনের অন্ধকারের গর্ভে অদৃশ্য হয়ে গেল ধাবমান দ্বিপদ ও চতুষ্পদ, শিকার ও শিকারী। রাইফেল বাগিয়ে ক্যাথারলি ছুটলেন তাদের পিছনে। একটা বাঁক ঘুরতেই ক্যাথারলি দেখলেন মহিষ প্রায় লোকটির ঘাড়ের উপর এসে পড়েছে। আবার গুলি চালালেন শিকারী। তার লক্ষ্য ব্যর্থ হলো। পরক্ষণেই মহিষের নিষ্ঠুর শিং দুটো লোকটিকে মাটির উপর ফেলে দিল। ক্যাথারলি দেখলেন নিগ্র যুবকের পৃষ্ঠদেশ বিদীর্ণ করে আত্মপ্রকাশ করেছে এক ভয়াবহ ক্ষতচিহ্ন। একবার আর্তনাদ করেই লোকটি মৃত্যুবরণ করল। মহিষ এইবার ক্যাথারলির দিকে ফিরল। আর ঠিক সেই মুহূর্তে শিকারী সভয়ে আবিষ্কার করলেন তার রাইফেলে আর একটিও গুলি নেই। কম্পিত হস্তে তিনি তাড়াতাড়ি নতুন টোটা ভরার চেষ্টা করতে লাগলেন। ক্যাথারলির সামনে এসে পড়ল মহিষ। তখনও তিনি টোটা ভরার চেষ্টা করছেন। এখনই বুঝি একজোড়া ধারালো শিঙের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শিকারীর দেহ। অকস্মাৎ একটি দীর্ঘকায় মানুষ লাফ দিয়ে ছুটে এলো মহিষের দিকে। টনিও। পিছন দিকে শরীর দুলিয়ে সামনে ঝুঁকে পড়ল টনিও। জীবন্ত বিদ্যুৎ রেখার মতো শূন্যে রেখা কেটে ছুটে এলো তার হাতের বর্ষা এবং মুহূর্তের মধ্যে মহিষের চিবুক ভেদ করে চোয়ালের দুই দিকে ঝুলতে লাগলো বর্ষার লৌহদণ্ড। মহিষ ওই আঘাত গ্রাহ্যই করল না। নিচু হয়ে ক্যাথারলির উদ্দেশ্যে প্রচণ্ড বেগে চালনা করল ভয়ঙ্কর দুই শৃঙ্গ। কিন্তু ব্যর্থ হলো তার আক্রমণ। তার চোয়ালে আবদ্ধ বর্ষার দুই প্রান্ত আটকে গেল দুপাশের বাঁশ গাছে। শিংয়ের পরিবর্তে তার মাথাটা ধাক্কা মারল শিকারীর দেহে এবং সেই দারুণ ধাক্কায় ছিটকে মাটির উপর চিৎপাত হয়ে পড়ে গেলেন ক্যাথারলি। মহিষ তার শিং দুদিকে নামিয়ে আবার শিকারীর দেহে আঘাত করার চেষ্টা করল। তার চেষ্টা সফল হলো না।
চোয়ালে আবদ্ধ সুদীর্ঘ লৌহদণ্ডের দুই প্রান্ত আবার আটকে গেল ধরাশায়ী শিকারীর দুই পাশে অবস্থিত ঘন সন্নিবিষ্ট বাঁশগাছের গায়ে। বারবার সজোরে ঝাঁকুনি দিয়েও ক্রুদ্ধ মহিষ বর্ষাটাকে কিছুতেই ছেড়ে ফেলতে পারল না। তার চোয়াল বিদ্ধ করে মুখের দুপাশে কাঁপতে লাগলো টনিওর বর্ষা। এদিকে 4 ফুট, ওদিকে 4 ফুট। ক্যাথারলি তখনও প্রাণের মায়া ছাড়েননি। কম্পিত হস্তে তখনও রাইফেলের টোটা ভরতে চেষ্টা করছেন, কিন্তু তার চেষ্টা বুঝি সফল হয় না। মহিষ হঠাৎ পিছনের 2 পায়ে উঠে দাঁড়ালো। এইবার তার সামনের 2 পা প্রচণ্ড বেগে এসে পড়বে শিকারীর বুকের উপর। সঙ্গে সঙ্গে ভেঙে যাবে শিকারীর বক্ষপিঞ্জর। ঠিক সেই মুহূর্তে ছুটে এলো টনিও। তারপর মহিষের মুখের দুধারে বিদ্ধ বর্ষাদণ্ডের এক প্রান্ত ধরে মারল হ্যাচকা টান। কি অসীম শক্তি সেই বন্য যুবকের দেহে! দারুণ আকর্ষণে ঘুরে গেল মহিষ। আবার ব্যর্থ হলো তার আক্রমণ। ভীষণ আক্রোশে ঘুরে দাঁড়িয়ে নতুন শত্রুকে আক্রমণ করার উপক্রম করল মহিষাসুর। আর সঙ্গে সঙ্গে ক্যাথারলির রাইফেল সগর্জনে অগ্নিবর্ষণ করল। কর্ণমূল ভেদ করে রাইফেলের গুলি মহিষের মস্তিষ্কে বিদ্ধ হল। পর মুহূর্তেই মাটির উপর লুটিয়ে পড়ল সেই ভয়ানক জানোয়ারের প্রাণহীন দেহ। এতক্ষণ পরে ক্যাথারলি তার রাইফেলে গুলি ভরতে পেরেছেন। ক্যাথারলির মতোই আর একজন সাদা চামড়ার মানুষ স্থানীয় নিগ্রোদের অদ্ভুত সাহসের পরিচয় পেয়ে চমকে গিয়েছিলেন। এই ভদ্রলোকের নাম কমান্ডার এ গান্ডি। তিনি ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পূর্বোক্ত সৈনিক কিছুদিন আফ্রিকার বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। সেই সময় আফ্রিকার অ্যাঙ্কোলে জাতীয় নিগ্রো শিকারীদের মহিষ শিকারের কৌশল সচক্ষে দেখেছিলেন তিনি। মানুষ যে ঠান্ডা মাথায় কতখানি সাহসের পরিচয় দিতে পারে, স্নায়ুর উপর তার সংযম যে কত প্রবল হতে পারে, তা দেখেছিলেন কমান্ডার গন্ডি। ধনুর্বাণধারী এক অ্যাঙ্কোলে শিকারীর বীরত্ব তাকে স্তম্ভিত করে দিয়েছিল। তদানীন্তন বেলজিয়ান কঙ্গোর যে অঞ্চলে অ্যাঙ্কোলে জাতি বাস করত, সেই জায়গাটা প্রধানত বন্য মহিষের বাসভূমি। বামন মহিষ নয়, অতিকায় মহিষাসুর। কেপ বাফেলোর ভয়াবহ পরিস্থিতি অরণ্যকে করে তুলেছে বিপজ্জনক। অ্যাঙ্কোলে নিগ্রোদের ভাষায় পূর্বোক্ত অতিকায় মহিষের নাম জবি। স্থানীয় মানুষ অর্থাৎ অ্যাঙ্কোলে জাতির নিগ্রোরা খুব লম্বা চওড়া নয়, বেটেখাটো, রোগা, অত্যন্ত লাজুক প্রকৃতির এই মানুষগুলোকে দেখলে অপরিচিত বিদেশির পক্ষে ধারণা করা সম্ভব নয় যে প্রয়োজন হলে ওই ছোটখাটো মানুষগুলো কতখানি দুঃসাহসের পরিচয় দিতে পারে। আফ্রিকার অন্যান্য স্থানে নিগ্রোরা ফাঁদ পেতে অথবা মহিষের চলার পথে গর্ত করে মহিষ শিকারের চেষ্টা করে, কিন্তু অ্যাঙ্কোলে শিকারী অমন নিরাপদ পন্থায় শিকারকে ঘায়েল করার পক্ষপাতী নয়। কোন বিস্তৃত যুগে অ্যাঙ্কোলে জাতির পূর্বপুরুষ আবিষ্কার করেছিলেন মহিষ চরিত্রের অদ্ভুত বৈশিষ্ট্য। মরা মানুষকে মহিষ আঘাত করে না। তারপর থেকেই যুগ যুগান্তর ধরে অ্যাঙ্কোলে শিকারীরা যে পদ্ধতিতে মহিষ শিকার করে থাকে, সেই বিপজ্জনক পদ্ধতির অনুসরণ করার সাহস অন্য কোনো জাতিরই নেই। কমান্ডার গন্ডি একবার অ্যাঙ্কোলে জাতির মহিষ শিকারের কায়দা দেখেছিলেন। সমস্ত ঘটনাটা সচক্ষে দেখার পর তিনি বলেছিলেন, সাদা কিংবা কালো চামড়ার অন্য কোনো জাতির শিকারী এইভাবে অপঘাত মৃত্যুর ঝুঁকি নিতে সাহস করবে না। নিজের সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে কমান্ডার সাহেব জানিয়েছিলেন, পৃথিবীর সেরা লক্ষ্যভেদী শিকারী যদি কাছেই রাইফেল বাগিয়ে বসে থাকে, তাহলেও অ্যাঙ্কোলে জাতির পদ্ধতিতে মহিষ শিকার করতে তিনি রাজি নন। ঘটনাটা এইবার বলছি। একটি ছোটখাটো চেহারার অ্যাঙ্কোলে শিকারী কমান্ডার গন্ডিকে তাদের মহিষ শিকারের পদ্ধতি দেখাতে রাজি হয়েছিল। অবশ্য লোকটি আগে সাহেবের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল যে কোনো কারণেই তিনি উক্ত শিকারীকে বাধা দিতে পারবেন না এবং শোচনীয় দুর্ঘটনার সম্ভাবনা দেখলেও গুলি চালাবেন না। একটা উঁচু গাছের উপর কমান্ডার সাহেব যখন বসলেন, তখনই অ্যাঙ্কোলে শিকারী তার কর্তব্যে মনোনিবেশ করল।
মুক্ত প্রান্তরের উপর এখানে ওখানে মাথা তুলে দাঁড়িয়েছিল ছোট ছোট হলুদ রঙের ঘাসঝোপ। ওই রকম একটি ঘাসঝোপের ভিতর ঢুকে অদৃশ্য হয়ে গেল লোকটি। অস্ত্রের মধ্যে তার সঙ্গে ছিল তীরধনুক আর একটা ছোট ছুরি। গাছের উপর থেকে খুব মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করে সাহেব আবিষ্কার করলেন, দূর প্রান্তরের সীমানায় যেখানে একসারি সবুজ ঘাস আত্মপ্রকাশ করেছে, সেইখানে বিচরণ করছে অনেকগুলো কৃষ্ণকায় চতুষ্পদ মূর্তি, মহিষ। প্রান্তরের বুকে তৃণভোজনে ব্যস্ত মহিষজুতের পিছনে বাঁ দিকে অবস্থান করছে এক ভীষণ দর্শন পুরুষ মহিষ। সাহেব বুঝলেন ওই জন্তুটাই হচ্ছে দলের প্রহরী এবং অ্যাঙ্কল শিকারীর লক্ষিত জবি। ওকেই হত্যা করার চেষ্টা করবে ছোটখাটো মানুষটি। গাছের উপর থেকে সাহেব দেখলেন ঘাসঝোপের ভেতর থেকে হঠাৎ মহিষের খুব কাছেই আবির্ভূত হলো একটি মনুষ্য মূর্তি, অ্যাঙ্কলে শিকারী। লোকটি হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল। গাছের উপর থেকে তার শরীরটা সাহেবের দৃষ্টিগোচর হলেও মাটিতে দাঁড়িয়ে মহিষের পক্ষে লোকটিকে দেখা সম্ভব ছিল না। লোকটি উঠে দাঁড়িয়ে চটপট ধনুক থেকে তীর নিক্ষেপ করে মাটিতে শুয়ে পড়ল। ধনুকের টঙ্কার শব্দ সাহেবের কানে এলো। সঙ্গে সঙ্গে একটা সংঘাতের আওয়াজ এবং জন্তুর কণ্ঠে অস্ফুট ধ্বনি। মহিষের কণ্ঠে বিদ্ধ হয়ে কেঁপে কেঁপে উঠছে একটা তীর। সর্বনাশ! সাহেব মনে মনে বললেন, এইবার তীরবিদ্ধ মহিষ নিশ্চয়ই হাঁক দিয়ে দলকে সংকেত জানাবে। সেই শব্দ শোনা মাত্র মহিষের দলটা ছুটে আসবে অ্যাঙ্কলে শিকারীর দিকে। সেরকম কিছু হলো না। আহত মহিষ একটা অস্পষ্ট আওয়াজ করল, বিরক্তভাবে দুই একবার মাথা নাড়ল। মনে হলো একটা বিরক্তিকর মাছিকে সে তাড়াতে চেষ্টা করছে। তারপর চারিদিকে সঞ্চালিত করল তীক্ষ্ণ দৃষ্টি, যেন এক গোপন শত্রুকে সে আবিষ্কার করতে চাইছে। উদ্বেগজনক কয়েকটি মুহূর্ত। মহিষযুথ সরে যাচ্ছে দূরে। সঙ্গীদের গতিবিধি লক্ষ্য করছে তীরবিদ্ধ মহিষ। সে এখনো বুঝতে পারছে না সঙ্গীদের অনুসরণ করা উচিত না তাদের ফিরে আসার জন্য হাঁক দেওয়া উচিত। মহিষ তার কর্তব্য স্থির করার সময় পেল না। অ্যাঙ্কলে শিকারী তড়াক করে উঠে দাঁড়িয়ে আবার তীর ছুড়ল, তারপর শুয়ে পড়ল মাটিতে। দ্বিতীয় তীরটা ঘাড়ের উপর বিঁধতেই ক্ষেপে গেল মহিষ। লোকটিকে সে দেখতে পায়নি বটে, কিন্তু শ্রবণেন্দ্রিয়ে ধরা পড়েছে ধনুকের অস্পষ্ট টঙ্কার ধ্বনি। শব্দের দিক নির্ণয় করতেও মহিষের ভুল হলো না। যেদিক থেকে শব্দ এসেছে সেই দিকেই ছুটল মহিষ, কিন্তু সোজা নয়, বৃত্তের আকারে গোল হয়ে ঘুরে জন্তুটা সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে বাতাস থেকে শত্রুর গায়ের গন্ধ পাওয়ার চেষ্টা করতে লাগলো। সাহেব যে গাছটার উপর আশ্রয় নিয়েছিলেন, সেই গাছ আর শায়িত নিগ্র শিকারীর মধ্যবর্তী স্থানের মাঝামাঝি এসে মহিষ বোধহয় মানুষের গায়ের গন্ধ পেল। সে থমকে দাঁড়ালো, বারবার বাতাসে ঘ্রাণ গ্রহণ করল। তারপর আবার কয়েক পা এগিয়ে বাতাস শুঁকতে লাগলো। অবশেষে মানুষটাকে সে আবিষ্কার করে ফেলল। ঠিক যে জায়গায় শুয়েছিল নিগ্র শিকারী, সেই দিকেই ছুটল মহিষ। দিক নির্ণয়ে তার একটুও ভুল হয়নি। পদভরে মাটি কাঁপিয়ে সে ধেয়ে এলো উল্কা বেগে। গাছের উপর থেকে সাহেবের মনে হলো ধরাশায়ী মানুষটার উপর এসে পড়েছে একজোড়া প্রকাণ্ড শিং। এই বুঝি হতভাগ্য শিকারীকে মাটিতে গেঁথে দেয় একজোড়া জান্তব তরবারি। কিন্তু সেই রক্তাক্ত দৃশ্যে সাহেবের দৃষ্টি পীড়াগ্রস্ত হওয়ার আগেই অকুস্থল থেকে একটি ধুলোর মেঘ লাফিয়ে উঠে তার দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করল। একটু পরেই জোর বাতাসের ধাক্কায় সরে গেল ধুলো। সাহেব দেখলেন অ্যাঙ্কলের শিকারী অক্ষত অবস্থায় মাটিতে, আর তার সামনেই থমকে দাঁড়িয়ে পড়েছে মহিষ। জন্তুটা অস্থিরভাবে মাটিতে পদাঘাত করছে এবং তার নাসিকা ও কণ্ঠ থেকে উদ্গীর্ণ হচ্ছে অবরুদ্ধ রোষের ভয়াবহ ধ্বনি। কমান্ডার সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলেন মহিষ পিছন ফিরল, কিন্তু না, এত সহজে রেহাই দিল না যমদূত। ক্ষণিকের জন্য লাফিয়ে সরে গিয়েছিল মহিষ। তৎক্ষণাৎ ঘুরে এসে আবার মানুষটাকে পরীক্ষা করতে লাগলো সে। লোকটি একটুও নড়ছে না।
তার ধরাশায়ী দেহ কোথাও জীবনের লক্ষণ নেই। তার সর্বাঙ্গে পড়েছে মহিষের তপ্ত নিঃশ্বাস, কানে আসছে রক্ত জল করা গর্জন ধ্বনি, খুরের আঘাতে কাঁপছে তার পাশের মাটি। তবু অ্যাঙ্কলের শিকারীর দেহ নিষ্পন্দ, নিশ্চল। সাহেব অবাক হয়ে ভাবতে লাগলেন, নিজের উপর কতখানি কর্তৃত্ব থাকলে এই অবস্থায় মরার ভান করে পড়ে থাকা যায়। অনেকক্ষণ পরীক্ষা করার পর মহিষ ফিরে গেল। লোকটি তখনও ধরাশয্যা ত্যাগ করার চেষ্টা করল না। ভালোই করল, কারণ একটি দূরে গিয়েই আবার ফিরল মহিষ। আগের মতোই শায়িত মনুষ্যদেহের চারপাশে চলল মহিষাসুরের আস্ফালন, পরীক্ষা, নিরীক্ষণ। তারপর আবার ফিরে অন্যদিকে হাঁটতে শুরু করলো জন্তুটা। সাহেবের সর্বাঙ্গ দিয়ে তখন ঘাম ছুটছে। তিনি এতক্ষণে বুঝেছেন কেন অ্যাঙ্কোলে জাতি এমন বিপজ্জনক পদ্ধতিতে মহিষ শিকার করে। তীরের বিষ মহিষের দেহে প্রবেশ করার অনেক পরে তার মৃত্যু হয়। 100 ফুটের বেশি দূর থেকে তীর ছুঁড়ে মহিষকে কাবু করা সম্ভব নয়, কারণ দূরত্ব বেশি হলে নিক্ষিপ্ত তীরের আঘাত করার ক্ষমতা কমে যায়। 100 ফুটের মধ্যে গাছে উঠে মহিষকে আঘাত করাও অসম্ভব। তীরের নাগালের মধ্যে আসার আগেই মহিষের দৃষ্টি বৃক্ষে উপবিষ্ট শিকারের দিকে আকৃষ্ট হবে এবং সে সবেগে স্থান ত্যাগ করবে, এ বিষয়ে সন্দেহ নেই। মাটিতে দাঁড়িয়ে কোনো গোপন স্থান থেকে মহিষকে তীরবিদ্ধ করলে শিকারীর মৃত্যু অনিবার্য। মহিষের 3টি ইন্দ্রিয়ই শক্তিশালী। চক্ষু, কর্ণ, নাসিকার দ্রোহস্পর্শ যোগে মহিষ চটপট শিকারীর অস্তিত্ব আবিষ্কার করে তার দিকে ধাবিত হবে এবং তীরের বিষ মহিষের রক্তে সঞ্চালিত হয়ে তার মৃত্যু ঘটানোর আগেই তীক্ষ্ণ শিং আর খুরের আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন রক্তাক্ত এক মাংসপিণ্ডে পরিণত হবে শিকারীর দেহ। ছুটে পালানো সম্ভব নয়। মানুষ আর মহিষের দৌড় প্রতিযোগিতায় মানুষের জয়লাভের কোনো আশাই নেই। মৃতদেহের প্রতি মহিষের অহিংস মনোভাবের সুযোগ গ্রহণ না করলে অ্যাঙ্কলের শিকারীর পক্ষে অন্য কোনো উপায়ে মহিষ মাংস সংগ্রহ করা সম্ভব নয়। সেই জন্যেই ধনুর্বাণ সম্বল অ্যাঙ্কলে জাতি এমন বিপজ্জনকভাবে মহিষ শিকারে প্রবৃত্ত হয়। আচ্ছা, এইবার কাহিনীর পূর্বসূত্র ধরে দেখা যাক আমাদের পরিচিত অ্যাঙ্কলের শিকারীর ভাগ্যে কি ঘটল। মহিষ আরও কয়েকবার শিকারীর কাছে এসে ফিরে গেল। 5বার এইভাবে ছোটাছুটি করার পর মহিষ যখন আরও একবার ঘুরে আসছে, সেই সময় সাহেব দেখলেন জন্তুটা হঠাৎ হাঁটু পেতে বসে পড়ল। তারপর এক ডিগবাজি খেয়ে সশব্দে শয্যা গ্রহণ করল মাটির উপর, আর উঠল না। সাহেব বুঝলেন মহিষের মৃত্যু হলো। এতক্ষণ পরে কার্যকরী হয়েছে তীরের বিষ। মহিষের মৃতদেহ থেকে প্রায় 15 ফুট দূরে শায়িত একটা নিশ্চল মনুষ্যমূর্তি হঠাৎ সচল হয়ে উঠে দাঁড়ালো। তারপর দূরবর্তী মহিষজুতের প্রস্থান পথের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সর্বাঙ্গ থেকে ধুলো ঝেড়ে ফেলল এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টান করে আড়ষ্ট ভাব কাটিয়ে নিয়ে বাঁ হাতে আটকানো খাপ থেকে ছুরিটা টেনে নিল। বৃদ্ধাঙ্গুলির উপর একবার ছুরির ধার পরখ করে নিয়ে অ্যাঙ্কলে শিকারী তার পরবর্তী কর্মসূচি অনুসরণ করতে উদ্যত হল। গাছ থেকে নেমে কমান্ডার সাহেব যখন লোকটির কাছে এসে পৌঁছালেন, তখন সে অভ্যস্ত নৈপুণ্যের সঙ্গে জবির মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে নিতে ব্যস্ত। লোকটার ভাবভঙ্গি দেখে সাহেবের মনে হলো সে যেন খুব সহজভাবে একটা দোকানে বসে কসাইয়ের কর্তব্য করছে। তার নির্লিপ্ত আচরণ দেখে কে বলবে একটু আগেই তার শিয়রে এসে দাঁড়িয়েছিল মূর্তিমান মৃত্যুদূত। লোকটি মাথা না তুলেই সাহেবের উপস্থিতি অনুভব করল। নিবিষ্ট চিত্তে মৃত পশুর চামড়াতে ছুরি চালাতে চালাতে সে বলল, একটু পরেই আমার পরিবারের সবাই এখানে এসে পড়বে। সূর্য ডুবে যাওয়ার আগেই এই চমৎকার মাংস তারা ঘরে নিয়ে যাবে। সাহেব বললেন, কিন্তু জবির বদলে যদি তারা তোমার মরা শরীরটা পড়ে থাকতে দেখতো তাহলে কি হতো? নির্বিকারভাবে শিকারী উত্তর দিল, তাহলে আমার পরিবারের লোকেরা ছেঁড়াখড়া শরীরের টুকরোগুলো নিয়ে গ্রামের পিছনে পুঁতে ফেলতো। সেইখানে কোনো খারাপ প্রেতাত্মা যায় না।
গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।